হ্যালো ভিউয়ার্স, অচিতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 5th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিসি 12 পেপারটি রয়েছে আধুনিক ভারতের ইতিহাস, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, রেগুলেটিং অ্যাক্ট ও পিটস ইন্ডিয়া অ্যাক্ট এই দুটি আইনের শর্তগুলি কি ছিল এবং এই আইনের গুরুত্ব কি, এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আলোচনা শেষের উত্তরটি তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে বোর্ডে কি লেখা রয়েছে আমরা একবার দেখে নেব। দেখো, বিএ হিস্ট্রি অনার্স 5th সেমিস্টার সিসি 12, এখানে প্রশ্ন হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট ও পিটস ইন্ডিয়া অ্যাক্ট এর শর্ত ও গুরুত্ব। 10 নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্ন 2024-25 সাজেশন অনুযায়ী। এখানে দুটি আইনের কথা বলা হয়েছে। প্রথমে 1773-এর রেগুলেটিং অ্যাক্ট, তারপরে 1784 সালে পিটস ইন্ডিয়া অ্যাক্ট। এই দুটো আইন কি, এই আইনের শর্তগুলো কি, সেটা নিয়ে আলোচনা। দেখো, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে আসে বাণিজ্য করতে। তারা একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে ভারতবর্ষে এসেছিলেন এবং ব্যবসা বাণিজ্য করতে করতে তারা রাজনীতিতে হস্তক্ষেপ করে এবং তারা একটা রাজনৈতিক শক্তিতে পরিণত হয়। তারা বাংলাদেশ, মাদ্রাজ এবং বোম্বাই এই তিনটি অঞ্চলে তারা একটা কেন্দ্র তৈরি করে, আলাদা আলাদা কেন্দ্র, এবং এই তিনটি অঞ্চলকে বলা হয় এক একটা প্রেসিডেন্সি। বাংলা প্রেসিডেন্সি, মাদ্রাজ প্রেসিডেন্সি, বোম্বাই প্রেসিডেন্সি, এবং প্রতিটা প্রেসিডেন্সিতে একজন করে গভর্নর ছিলেন। মানে ওই প্রেসিডেন্সির একজন সর্বোচ্চ শাসনকর্তা ছিলেন, যাকে গভর্নর বলা হতো। আবার এই গভর্নরদেরকে শাসনের সুবিধার জন্য তাদের আবার একটা করে কাউন্সিল ছিল, যেমন মন্ত্রী পরিষদ। আগেকার রাজাদের, প্রাচীনকালে আমরা দেখেছি রাজাদের মন্ত্রী পরিষদ থাকতো, ঠিক সেই রকম গভর্নরেরও তার শাসনের সুবিধার জন্য তার একটা করে কাউন্সিল থাকতো। এই কাউন্সিলের সাথে, এই কাউন্সিলে অনেক সদস্য থাকতেন, কাউন্সিলের সাথে পরামর্শ করে গভর্নর সিদ্ধান্ত নিতেন। এছাড়া এই কাউন্সিলেরও উপরে ছিল ইংল্যান্ডে অবস্থিত কোর্ট অফ ডিরেক্টর, অর্থাৎ কোম্পানির যে ডিরেক্টর সভা সেটি কিন্তু ইংল্যান্ডে ছিল, লন্ডনে ছিল। সেই ডিরেক্টর সভা সেখান থেকে নীতি নির্ধারণ করে দিতেন। সেই অনুযায়ী এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে তাদের শাসন পরিচালনা করতেন। আবার এই কোর্ট অফ ডিরেক্টর অর্থাৎ পরিচালক সভা, এর উপরে ছিল কোর্ট অফ প্রোপাইটর্স অর্থাৎ কোম্পানির অংশীদারদের সভা। তার মানে কোম্পানির যারা মালিক, যে সমস্ত বণিকরা মিলে এই কোম্পানি তৈরি করেছিলেন, যাদের শেয়ার আছে এই কোম্পানিতে, মানে যারা এক কথায় কোম্পানির মালিক যারা, তাদের সভা ছিল সবার উপরে। তাদের সিদ্ধান্ত তারা পাঠাতেন কোর্ট অফ ডিরেক্টরের কাছে। কোর্ট অফ ডিরেক্টরের সিদ্ধান্ত আসতো গভর্নরের কাছে, গভর্নর বা তার কাউন্সিলের কাছে, এবং গভর্নর ও তার কাউন্সিল সেই অনুযায়ী দেশের শাসন ব্যবস্থা পরিচালনা করতেন। অর্থাৎ এখানে তিনটে স্তর ছিল। কোর্ট অফ প্রোপাইটার্স অর্থাৎ অংশীদারদের সভা, তার উপরে ছিল, মানে তার পরে ছিল কোর্ট অফ ডিরেক্টর অর্থাৎ পরিচালক সভা, তারপরে ছিল গভর্নর জেনারেল ও তার কাউন্সিল। এইভাবে কিন্তু শাসন পরিচালিত হচ্ছিল। পলাশির যুদ্ধের পর, দেওয়ানি লাভের পর, বক্সারের যুদ্ধের পর দেওয়ানি লাভ করে, এবং দেওয়ানি লাভের ভিতর দিয়ে কোম্পানি প্রচুর পরিমাণে অর্থ, বাংলাদেশের অর্থ তাদের হাতে আসে। এছাড়া পলাশি যুদ্ধের পরবর্তীকালে যে সম্পদের বহির্গমন হয় বা যে আর্থিক শোষণ হয়, যাকে আমরা পলাশির লুণ্ঠন বলি, সেই লুণ্ঠনের ভিতর দিয়ে ইংরেজদের হাতে প্রচুর অর্থ আসে। কিন্তু এত অর্থ আসা সত্ত্বেও কোম্পানির কিন্তু আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। এই কারণে এই ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির তাদের অর্থের প্রয়োজন হয়েছিল। তখন এই ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংল্যান্ডের লন্ডনের যে ব্যাংক অফ লন্ডন, তাদের কাছে একটা বড় মাপের অঙ্কের টাকা তারা ঋণ নেওয়ার জন্য আবেদন করে। কিন্তু ব্যাংক এত পরিমাণ টাকা তাদেরকে দিতে অরাজি হয়, এবং তখন বাধ্য হয়ে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ সরকারের কাছে, অর্থাৎ ইংল্যান্ডের যে সরকার আছে সেই সরকারের কাছে বা পার্লামেন্টের কাছে একটা 10 লক্ষ পাউন্ডের একটা ঋণ তারা দাবি করে। এখন ব্রিটিশ সরকার তখন জিনিসটা নিয়ে ভাবনা চিন্তা শুরু করে যে কোম্পানিকে 10 লক্ষ পাউন্ড অর্থ ঋণ দেবে কি না। এটা সিদ্ধান্ত নেওয়ার জন্য ব্রিটিশ পার্লামেন্ট একটা কমিটি তৈরি করে। এই কমিটি অনুসন্ধান করে, ভারতে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যাবলী অনুসন্ধান করে, এবং অনুসন্ধান করতে গিয়ে
ব্রিটিশ সরকার জানতে পারে এই ইংরেজ কোম্পানি এদেশে অর্থাৎ ভারতবর্ষে কি পরিমাণ দুর্নীতি করছে, কি পরিমাণ অত্যাচার করছে, কতটা শোষণ করছে এদেশকে। অর্থাৎ কোম্পানির যে শোষণের স্বরূপ, সেই স্বরূপটা ইংল্যান্ডের পার্লামেন্টে সেটা উদ্ভাসিত হয়, ইংল্যান্ডের জনগণ সেটা জানতে পারে এবং একটা ঝড় ওঠে জনগণের মধ্যে, কোম্পানির বিরুদ্ধে একটা বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়, একটা ব্যাপক ঝড় ওঠে। তখন ব্রিটিশ পার্লামেন্ট ভাবে যে এই কোম্পানিকে ইমিডিয়েট নিয়ন্ত্রণ করা দরকার, অর্থাৎ তাদেরকে পরিচালনা করা দরকার। কারণ কোম্পানির মতো একটা বাণিজ্যিক সংস্থা ভারতবর্ষের মতো একটা দেশ, যেটা ইংল্যান্ডে থেকে কয়েক গুণ বড়, এমন একটা দেশের শাসন ভার এই কোম্পানির হাতে ছেড়ে দেওয়া ঠিক হবে না। তাহলে কি করতে হবে? এই কোম্পানিকে নিয়ন্ত্রণ করতে হবে, অর্থাৎ তাকে রেগুলেট করতে হবে। রেগুলেট মানে নিয়ন্ত্রণ। সেই প্রেক্ষাপটে চলে আসে এই রেগুলেটিং অ্যাক্ট 1773। ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় লর্ড নর্থ। তিনি পার্লামেন্টে 1773 সালে একটা আইন পাশ করেন, রেগুলেটিং অ্যাক্ট, বা যাকে বলা যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাক্ট, বা একে বলা যায় নিয়ন্ত্রণ আইন। এই আইনটাকে পাশ করা হয় শুধুমাত্র কোম্পানিকে নিয়ন্ত্রণ করার জন্য। এই আইনের দুটো দিক ছিল। এক ছিল ইংল্যান্ডে কোম্পানির যে পরিচালক সভা ছিল, এর আগে বললাম কোর্ট অফ ডিরেক্টর, কোর্ট অফ প্রোপাইটরস, অর্থাৎ ইংল্যান্ডকে কোম্পানিকে পরিচালনা করার জন্য যে সব বোর্ড ছিল ইংল্যান্ডে, কোম্পানির পরিচালক সভা, সেক্ষেত্রে কিছু নিয়ম নীতি করা হয়। আর ভারতবর্ষে কোম্পানি যে শাসন করছে সেক্ষেত্রে কিছু নিয়ম নীতি করা হয়। অর্থাৎ আইনের দুটো দিক, একটা হচ্ছে কোম্পানির পরিচালক সভা সংক্রান্ত কিছু আইন, আরেকটি হচ্ছে ভারতবর্ষে কোম্পানির শাসন পরিচালনা সংক্রান্ত কিছু আইন। তা প্রথমে আমরা দেখব যে ইংল্যান্ডে কোম্পানির যে পরিচালক সভা ছিল সেক্ষেত্রে কি কি পরিবর্তন এই রেগুলেটিং অ্যাক্টের ভিতর দিয়ে করা হচ্ছে। দেখো, ইংল্যান্ডে কোম্পানির দুটো পরিচালক সভা ছিল, একটা ছিল কোর্ট অফ ডিরেক্টর আর একটা ছিল কোর্ট অফ প্রোপাইটরস। কিন্তু এখন নতুন করে বলা হচ্ছে যে এই কোম্পানির যারা ডিরেক্টর বা ডিরেক্টর সবাই যারা সদস্য, তাদের আগে 500 পাউন্ড যদি শেয়ার থাকতো কোম্পানির প্রোপাইটরসের বা কোম্পানির মালিকানার শেয়ার যদি $500 মানে পাউন্ড থাকতো, তবে সে ভোট দিতে পারতো। কিন্তু এখন বলা হচ্ছে এই 500 পাউন্ডের বদলে 1000 পাউন্ডের মালিক যারা, শেয়ারের মালিক যারা কোম্পানির, তারাই একমাত্র ভোট দেবে এক্ষেত্রে। এবং এখানে এই কোম্পানির যে এই পরিচালক সভার যারা সদস্য হবেন, সেই সদস্য হবে, সংখ্যা হবে 24 জন, এবং 4 বছরের জন্য এই সদস্য এখানে নির্বাচিত হবেন এবং প্রতি বছর এর 1/4 সদস্য পদত্যাগ করবেন। অর্থাৎ কোম্পানির গঠনতন্ত্রে একটা ব্যাপক পরিবর্তন আসছে। কোম্পানির পরিচালক সভার সদস্য সংখ্যা বেঁধে দেওয়া হচ্ছে এবং সেখানে 1/4 কিন্তু প্রতি বছর সেখানে পদত্যাগ করবেন বলে ঠিক করে দেওয়া হচ্ছে। এছাড়া কোম্পানিদের এই ডিরেক্টর সভার ক্ষেত্রে এগুলো পরিবর্তন আসছে। আর ভারতবর্ষে কোম্পানির যে শাসন পরিচালনা করেছিল বা করছিল, সেক্ষেত্রে কিছু কিছু পরিবর্তন আসছে এই আইনের ভিতর দিয়ে। সেখানে কি বলা হচ্ছে যে এই যে কোম্পানির যে ডিরেক্টর সভার কথা বললাম, এই সভা এবং কোম্পানির যে প্রোপাইটরস যে সভা রয়েছে, কোম্পানির অংশীদারের সভা, এরাই ঠিক করে দেবে গভর্নর জেনারেলকে। ভারতবর্ষে কোন গভর্নর আসবেন তা এই কোম্পানির ডিরেক্টর সভা ঠিক করবে, এবং গভর্নরের যে কাউন্সিল, সেই কাউন্সিলকেও ঠিক করে দেবে এই কোম্পানির পরিচালক সভা। এবং প্রতি 6 মাস অন্তর ভারতবর্ষের শাসন সংক্রান্ত সমস্ত রিপোর্ট ইংল্যান্ডের পার্লামেন্টে পাঠাতে হবে। এই হচ্ছে কোম্পানির ইংল্যান্ডে অবস্থিত যে পরিচালক সভা, সেক্ষেত্রে এই পরিবর্তনগুলো এই আইনের ভিতর দিয়ে আনা হয়। এরপরে আসছে ভারতবর্ষে কি কি পরিবর্তন আসছে ভারতীয় প্রশাসনের ক্ষেত্রে। এর আগে বাংলা প্রেসিডেন্সি, বোম্বাই প্রেসিডেন্সি, মাদ্রাজ প্রেসিডেন্সি ছিল। তো এই 3টি প্রেসিডেন্সিকে একসাথে একটা কেন্দ্রীয় সরকার গঠন করা হবে
এটা বলা হচ্ছে এই আইনের ভিতর দিয়ে। এবং বাংলার যিনি গভর্নর তিনি হবেন গভর্নর জেনারেল, অর্থাৎ তিনি হবেন মাদ্রাজ ও বোম্বাই প্রেসিডেন্সি যারা গভর্নর ছিলেন তাদের হেড হবেন, তাদের উপরে থাকবেন বাংলার গভর্নর জেনারেল। অর্থাৎ বাংলা, মাদ্রাজ এবং বোম্বাই প্রেসিডেন্সির এই তিন জায়গার তিন গভর্নর জেনারেল, মানে তিনজন গভর্নর থাকছেন, কিন্তু এদের মধ্যে আবার হেড বা প্রধান হবেন বাংলার গভর্নর। তিনি হবেন গভর্নর জেনারেল, তিনি হবেন ভারতবর্ষের সর্বাপেক্ষা সর্বোচ্চ পদাধিকারী ইংরেজ কর্মচারী, তিনি হচ্ছেন গভর্নর জেনারেল। এবং এই অনুযায়ী 1772-এ হেস্টিংস, ওয়ারেন হেস্টিংস কিন্তু প্রথম এই গভর্নর জেনারেল হিসেবে ভারতবর্ষে এসেছিলেন। এছাড়া এই গভর্নর জেনারেলের একটা কাউন্সিল থাকবে, সেই কাউন্সিলের 4 জন সদস্য থাকবেন এবং প্রথম যে 4 জন সদস্য ভারতে আসেন তাদের নাম ক্লেভারিং, মনসন, বারওয়েল, ফিলিপ ফ্রান্সিস। এবং কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এখানে ভোটাভুটি হবে, যেহেতু কাউন্সিলের সদস্য সংখ্যা 4, দুজন দুজন করে যদি 2 দলে ভাগ হয়ে যায় তাহলে সিদ্ধান্ত কি করে নেওয়া হবে? সেক্ষেত্রে গভর্নর জেনারেল যিনি থাকবেন তিনি ভেটো প্রয়োগ করবেন, অর্থাৎ অতিরিক্ত ভোট তিনি দেবেন এবং সেইভাবে তিনি তার সিদ্ধান্ত নিতে পারবেন। অর্থাৎ ভেটো বা অতিরিক্ত ভোট দেওয়ার ক্ষমতা এখানে গভর্নর জেনারেলকে দেওয়া হচ্ছে। এছাড়া রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী 1774 সালে কলকাতায় একটি সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হচ্ছে, যার প্রথম বিচারপতি হচ্ছেন স্যার ইলিজা ইম্পে এবং আরো 3 জন সহকারী বিচারপতি নিয়ে তিনি এই সুপ্রিম কোর্ট পরিচালনা করতে থাকেন। তো এই ছিল ভারতবর্ষে ভারতের শাসন ব্যবস্থা পরিচালনা করার ক্ষেত্রে রেগুলেটিং অ্যাক্টে কি কি বলা হচ্ছে সেটা নিয়ে বললাম। এবার আসছে যে এই ব্যবস্থার ত্রুটিগুলো কি, অর্থাৎ রেগুলেটিং অ্যাক্টের অনেক ত্রুটি ছিল। ত্রুটি বলতে এখানে কিন্তু ক্ষমতাকে নির্দিষ্ট করে দেওয়া হয়নি। সুপ্রিম কোর্টের এখতিয়ার কতটা, গভর্নর জেনারেলের এখতিয়ার কতটা, এটা নির্দিষ্ট করে দেওয়া হয়নি। এছাড়া গভর্নর জেনারেলের এবং তার যে কাউন্সিলের সদস্য এদের মধ্যেও ক্ষমতা নির্দিষ্ট করে দেওয়া হয়নি। এই কারণে হেস্টিংসের প্রতিটা কাজে তার এই কাউন্সিলের সদস্যরা ব্যাগড়া মারতে থাকে বা বিরোধিতা করতে থাকে এবং সমস্যা জটিল করে তোলে। তাই ক্ষমতা যেহেতু নির্দিষ্ট হয়নি, বাংলা মাদ্রাজ প্রেসিডেন্সির উপর বাংলা প্রেসিডেন্সির কি ক্ষমতা, বোম্বাই প্রেসিডেন্সির উপরে বাংলা প্রেসিডেন্সির কি ক্ষমতা, এগুলো নির্দিষ্ট করে দেওয়া হয়নি। ফলে এই ক্ষমতা নির্দিষ্ট করে না দেওয়ার ফলে প্রশাসনিক জটিলতা দেখা দেয় এবং নানা রকম সমস্যা দেখা দেয়। এই কারণে বাউটেন রাউস বলে একজন ব্যক্তি বলেছেন যে রেগুলেটিং অ্যাক্টের যে পরিকল্পনাগুলো করা হয়েছিল, যে উদ্দেশ্যে এই আইনগুলো করা হয়েছিল, সেই উদ্দেশ্যটা ছিল মহৎ উদ্দেশ্য, কিন্তু এর ব্যবস্থাটা ছিল ত্রুটিপূর্ণ। এই কারণে এই রেগুলেটিং অ্যাক্টের কিছু কিছু ধারা, কিছু কিছু আইন পরবর্তীকালে পরিবর্তনের প্রয়োজন হয়ে পড়ে। 1784 সালে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী উইলিয়াম পিট তিনি এই রেগুলেটিং অ্যাক্টের এই সমস্যাগুলোকে দূর করার জন্য তিনি 1784 সালে এক আইন পাশ করেন যার নাম পিটের ভারত শাসন আইন, পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784 সালে। এবং এক্ষেত্রে তিনি অনেক কিছু পরিবর্তন করছেন। এখানে পরিবর্তন এটাই করছেন যে তিনি, এর আগে কি ছিল রেগুলেটিং অ্যাক্টের মধ্যে আমরা দেখেছি যে বোর্ড অফ ডিরেক্টর ছিল এবং প্রোপাইটর ছিল, ইংল্যান্ডে কোম্পানির পরিচালক সভা ছিল, এগুলো কোর্ট অফ ডিরেক্টর, কোর্ট অফ প্রোপাইটরস। এখন তিনি এক নতুন বোর্ড তৈরি করছেন, বোর্ড অফ কন্ট্রোল। এই বোর্ড অফ কন্ট্রোল তৈরি করছেন এবং তাতে 4 জন সদস্য থাকবেন। একজন হচ্ছে ইংল্যান্ডের যে আইন সচিব তিনি থাকবেন, রাষ্ট্র সচিব তিনি থাকবেন, ইংল্যান্ডের রাজার দ্বারা মনোনীত একজন ব্যক্তি থাকবেন এবং প্রিভি কাউন্সিলের একজন সদস্য থাকবেন। এই 4 জনকে নিয়ে তৈরি হবে বোর্ড অফ কন্ট্রোল। এছাড়া কোম্পানির 3 জন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নিয়ে তৈরি হবে একটা সিক্রেট কমিটি। এই সিক্রেট কমিটির কাজ কি? সিক্রেট কমিটির কাজ হবে বোর্ড অফ কন্ট্রোলের যা নির্দেশ, যা আদেশ, যা আইন, যা সুপারিশ, সেগুলো ভারতে পাঠিয়ে দেওয়ার জন্য এই সিক্রেট কমিটি তৈরি করা হয়। অর্থাৎ বোর্ড অফ কন্ট্রোল পরিচালনা করবে কোম্পানিকে এই সিক্রেট কমিটির ভিতর দিয়ে। কোম্পানির গুরুত্বপূর্ণ 3 জন ব্যক্তিকে নিয়ে সিক্রেট কমিটি, এবং এই সিক্রেট কমিটির
ভিতর দিয়ে বোর্ড অফ কন্ট্রোল ভারতে তাদের নির্দেশিকা পাঠাবে। অর্থাৎ এখানে পিটের ভারত শাসন আইনের গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে। বোর্ড অফ কন্ট্রোল তৈরি হচ্ছে এবং বোর্ড অফ কন্ট্রোলের কাজ পরিচালনা করার জন্য তৈরি হচ্ছে সিক্রেট কমিটি। এছাড়া এখানে বলা হচ্ছে যে এই যে বোর্ড অফ কন্ট্রোল, এই বোর্ড অফ কন্ট্রোলকে বা এই সিক্রেট কমিটিকে কোনোভাবে কেউ পরিবর্তন করতে পারবে না। যেমন কোম্পানির বোর্ড অফ ডিরেক্টর রয়েছে, কোম্পানির যে মালিকানা সভা রয়েছে, কোর্ট অফ প্রোপাইটরস, এরা কিন্তু কোনোভাবেই বোর্ড অফ কন্ট্রোলকে বা সিক্রেট কমিটিকে কোনোভাবে এদের সদস্য নিয়োগ করতে পারবে না বা এদের কোনো সিদ্ধান্তকে তারা বাতিল করতে পারবে না। এদের উপরে কারো কোনো খবরদারি চলবে না। বোর্ড অফ কন্ট্রোল এবং সিক্রেট কমিটি সম্পূর্ণ স্বাধীনভাবে কোম্পানির উপরে খবরদারি করতে পারবে, এই কথা এখানে বলা হচ্ছে। এছাড়া বলা হচ্ছে যে ভারতে যুদ্ধ, শান্তি বা অন্যান্য যেসব রাজনৈতিক বা প্রশাসনিক যে সমস্ত কাজকর্ম, সেক্ষেত্রে বাংলার যিনি গভর্নর জেনারেল, তার ক্ষমতাই হবে সর্বোচ্চ, তার ক্ষমতাই হবে চূড়ান্ত। তিনি মাদ্রাজ, বোম্বাই প্রেসিডেন্সির উপরেও খবরদারি করতে পারবেন। তিনি হবেন ভারতের সর্বোচ্চ পদাধিকারী ইস্ট ইন্ডিয়া কোম্পানির। এছাড়া ইংরেজ কর্মচারীদের এদেশে দুর্নীতি বন্ধ করার জন্য এই পিটের ভারত শাসন আইনে বলা হয় যে কর্মচারীরা যখন অবসর নিয়ে দেশে ফিরবেন তখন তাদের সম্পত্তির হিসাব দিতে হবে ইংল্যান্ডের পার্লামেন্টে। তা এইসব পরিবর্তন 1784 পিটের ভারত শাসন আইনের ভিতর দিয়ে করা হয়। কি কি পরিবর্তন? বোর্ড অফ কন্ট্রোল তৈরি হচ্ছে, সিক্রেট কমিটি তৈরি হচ্ছে, বাংলার গভর্নর জেনারেলকে সুপ্রিম পাওয়ার দেওয়া হচ্ছে, তার ক্ষমতাই সর্বোচ্চ বলা হচ্ছে, এবং বোর্ড অফ কন্ট্রোল এবং সিক্রেট কমিটির উপরে কোম্পানির মালিকানা সভা বা পরিচালক সভার কোনো খবরদারি থাকবে না। এগুলো বলা হচ্ছে এই পিটিআর ভারত শাসন আইনে। তো এই ছিল প্রথমে রেগুলেটিং অ্যাক্ট, আর এই পরে এলো পিটস ইন্ডিয়া অ্যাক্ট। এই দুটো আইন পর পর কিন্তু তোমাদেরকে পড়তে হচ্ছে, এবং একসাথে এটা 10 নম্বরে আসতে পারে, আলাদা করে 5 নম্বরেও আসতে পারে। তা এর যে 10 নম্বর, এটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এর অ্যান্সার নিয়ে, অর্থাৎ রেগুলেটিং অ্যাক্টের শর্তগুলো কি, তার গুরুত্ব কি, তার ত্রুটিগুলো কি, পিটস ইন্ডিয়া অ্যাক্টের শর্তগুলো কি, কোন পটভূমিতে পিটস ইন্ডিয়া অ্যাক্ট প্রবর্তিত হচ্ছে, এই আইনের গুরুত্বগুলো কি, এই প্রশ্নের উত্তর নিয়ে আমি এবার অন স্ক্রিনে তোমাদের সামনে আলোচনা করছি। রেগুলেটিং অ্যাক্ট 1773, উত্তরটি এইভাবে লিখবে: ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে এসেছিল বাণিজ্য করতে এবং এটি ছিল সম্পূর্ণভাবে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান। ভারতে কলকাতা, বোম্বাই, মাদ্রাজ এই 3টি কেন্দ্র থেকে কোম্পানির সকল কার্য পরিচালিত হতো। এগুলিকে বলা হতো প্রেসিডেন্সি: কলকাতা প্রেসিডেন্সি, বোম্বাই প্রেসিডেন্সি ও মাদ্রাজ প্রেসিডেন্সি। প্রত্যেক প্রেসিডেন্সিতে একজন করে গভর্নর ও তার কাউন্সিল বা পরামর্শদাতা সভা ছিল। তারা বিভিন্ন প্রেসিডেন্সিতে কোম্পানির বাণিজ্যিক, প্রশাসনিক ও অন্যান্য কার্য পরিচালনা করত। এদের উপরে ইংল্যান্ডে ছিল কোর্ট অফ ডিরেক্টর বা পরিচালক সভা। এই সভার নির্দেশেই ভারতে কোম্পানির সকল কার্য পরিচালিত হতো। এর ওপরে আবার ছিল কোম্পানির মালিক সভা বা কোর্ট অফ প্রোপাইটরস। কোম্পানির সকল অংশীদার বা শেয়ার হোল্ডার এই সভার সদস্য ছিলেন। এই সংস্থাই ছিল কোম্পানির সর্বময় ক্ষমতার অধিকারী এবং এর সদস্যরাই কোর্ট অফ ডিরেক্টরদের নির্বাচিত করতেন। ভারতে কোম্পানির শাসন সংক্রান্ত বিষয়ে কোম্পানির পরিচালক সভা ও মালিক সভাই ছিল চূড়ান্ত ক্ষমতার অধিকারী। এ বিষয়ে ব্রিটিশ সরকার কোনো হস্তক্ষেপ করতেন না। তবে প্রাচ্য দেশে বাণিজ্যের জন্য নির্দিষ্ট সময়ের ব্যবধানে কোম্পানিকে সরকারের কাছ থেকে একটি সনদ বা চার্টার নিতে হতো। ব্রিটিশ সরকারের চিন্তাভাবনা ছিল অন্যরকম। কোম্পানির একচেটিয়া কর্তৃত্বের অবসানের অর্থ ছিল ভারতে কোম্পানির বিজিত অঞ্চলগুলির উপর ব্রিটিশ সরকারের শাসন কর্তৃত্ব প্রতিষ্ঠা। ঠিক সেই মুহূর্তে ব্রিটিশ সরকার এই দায়িত্বভার গ্রহণে রাজি ছিলেন না। তাদের উদ্দেশ্য ছিল ভারতে কোম্পানির কাজকর্মের উপর কিছুটা নিয়ন্ত্রণ বা রেগুলেট আরোপ করা। 1773 খ্রিস্টাব্দে প্রধানমন্ত্রী লর্ড নর্থের আমলে ভারতে কোম্পানির কাজকর্মের উপর নিয়ন্ত্রণ আরোপ করতে পাশ করা হয় রেগুলেটিং অ্যাক্ট বা নিয়ন্ত্রণ আইন। এই আইনটি ইস্ট ইন্ডিয়া কোম্পানির আইন 1773 বা দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাক্ট 1773 নামে পরিচিত। আইনটি ছিল ব্রিটিশ সরকার ও কোম্পানির কর্তাদের মধ্যে একটা সমঝোতা বিশেষ। এর দ্বারা কোম্পানির অংশীদারদের সম্পত্তির উপর বা মুঘল সম্রাটদের কাছ থেকে প্রাপ্ত দেওয়ানির অধিকারের উপর কোনো হস্তক্ষেপ করা হয়নি। এই আইনের দ্বারা কোম্পানির কার্যকলাপকে কিছুটা নিয়ন্ত্রণ হয়েছিল মাত্র। এই আইনের দুটি দিক ছিল: এক, ইংল্যান্ডে কোম্পানির পরিচালক সভা সম্পর্কিত, এবং 2, ভারতে কোম্পানির শাসন ব্যবস্থা সম্পর্কিত। দেখো, কোম্পানির ডিরেক্টর এবং অংশীদারদের সভার গঠনতন্ত্রে কিছু পরিবর্তন করা হয়। আগে 500 পাউন্ডের শেয়ার থাকলেই
অংশীদারদের সভায় ভোট দেওয়ার যেত। নতুন আইনে কেবলমাত্র 1000 পাউন্ড শেয়ারের মালিকরাই ভোটদানের অধিকারী হন। ডিরেক্টর সভার সদস্য সংখ্যা হবে 24 এবং তারা 4 বছরের জন্য নির্বাচিত হবেন। প্রতি বছর ডাইরেক্টরদের 1/4 সদস্য পদত্যাগ করবেন। 1 বছর পর তারা পুনরায় নির্বাচন প্রার্থী হতে পারবেন। এই সবাই ভারত শাসনের জন্য সর্বোচ্চ পদাধিকারী ব্যক্তিদের গভর্নর জেনারেল ও তার কাউন্সিলের সদস্যদের নিযুক্ত করবেন। তবে এই জন্য সরকারের অনুমোদন অপরিহার্য। ডিরেক্টর সভা প্রতি 6 মাস অন্তর ভারত সম্পর্কিত সামরিক বেসামরিক সকল তথ্যাদি এবং ভারতীয় রাজস্ব সংক্রান্ত সকল হিসেব ব্রিটিশ সরকারের কাছে পেশ করতে বাধ্য থাকবে। এরপর দেখো ভারতীয় প্রশাসন ব্যাপারে কি বলা হচ্ছে। এই আইন ভারতের শাসন ব্যবহারে কিছু উল্লেখযোগ্য পরিবর্তন সাধন করে। এই আইন অনুসারে ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির কেন্দ্রীয় সরকার গঠিত হয়। বোম্বাই ও মাদ্রাজ প্রেসিডেন্সি নিয়ে এই কেন্দ্রীয় সরকার গঠিত হয়। বাংলা প্রেসিডেন্সির গভর্নরই কলকাতার কেন্দ্রীয় সরকারের প্রধান হন এবং তার পদের নাম হয় গভর্নর জেনারেল। বোম্বাই ও মাদ্রাজের ওপরেও তার কর্তৃত্বের অধিকারী হন। ওয়ারেন হেস্টিং 1772 খ্রিস্টাব্দে বাংলার গভর্নর হিসাবে বাংলায় আসেন। 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট অনুসারে তিনি বাংলায় এবং ভারতের প্রথম গভর্নর জেনারেল নিযুক্ত হন। শাসন কার্যে তাকে সাহায্য করার জন্য 4 সদস্য বিশিষ্ট একটি কাউন্সিল গঠিত হয়। ইংল্যান্ডের ডিরেক্টর সভার পরামর্শক্রমে ইংল্যান্ডের রাজাই সদস্যদের নিযুক্ত করতেন। এরা 5 বছরের জন্য নিযুক্ত হতেন। গভর্নর জেনারেল ও তার কাউন্সিলের সদস্যদের একসঙ্গে বলা হতো সপার্ষদ গভর্নর জেনারেল বা গভর্নর জেনারেল ইন কাউন্সিল। ওয়ারেন হেস্টিংসের কাউন্সিলের প্রথম 4 জন সদস্য হলেন ক্লেভারিং, মনসন, বারওয়েল ও ফিলিপ ফ্রান্সিস। গভর্নর জেনারেল সকল বিষয়ে তার কাউন্সিলের সঙ্গে পরামর্শ করে চলতেন এবং কোনো বিষয়ে মতপার্থক্য দেখা দিলে তিনি সংখ্যাগরিষ্ঠের মত গ্রহণ করতেন। কোনো বিষয়ে দুই পক্ষে সমান ভোট পড়লে গভর্নর জেনারেল তার অতিরিক্ত ভোট কাস্টিং ভোট প্রদান করতেন। মাদ্রাজ বোম্বাই প্রেসিডেন্সিও অনুরূপভাবে একজন গভর্নর ও 4 জন সদস্য নিয়ে গঠিত কাউন্সিলের মাধ্যমে শাসিত হতো। তারাও স্ব প্রশাসন চালালেও যুদ্ধ ঘোষণা বা শান্তি স্থাপনের ব্যাপারে সর্বতোভাবে কলকাতা কাউন্সিলের উপর নির্ভরশীল ছিল। এরপর দেখো সুপ্রিম কোর্টের কথা বলা হয়েছে। এই আইন অনুসারে একজন প্রধান বিচারপতি, 3 জন সাধারণ বিচারপতি নিয়ে 1774 খ্রিস্টাব্দে কলকাতায় একটি সুপ্রিম কোর্ট স্থাপিত হয়। সকল ব্রিটিশ প্রজা অর্থাৎ ইউরোপীয়রা এই কোর্টের আওতাভুক্ত ছিল এবং এর বিচার কার্য পরিচালিত হতো ইংল্যান্ডের আইন অনুসারে। স্যার এলিজা ইম্পে ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের উপর গভর্নর জেনারেল ও তার কাউন্সিলের কোনো কর্তৃত্ব ছিল না। এই আইন অনুসারে গভর্নর জেনারেল, গভর্নর কাউন্সিলের সদস্যগণ, প্রধান বিচারপতি, অন্যান্য বিচারপতিদের বেতন ধার্য করা হয় এবং তাদের পক্ষে পারিতোষিক গ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ হয়। এরপর দেখো এই রেগুলেটিং অ্যাক্টের ত্রুটি। অল্প দিনের মধ্যেই এই আইনের ত্রুটিগুলি স্পষ্ট হয়ে উঠতে থাকে। গভর্নর জেনারেল ও তার কাউন্সিলের সদস্যদের ক্ষমতা সুনির্দিষ্ট না হওয়ায় নানা সমস্যা দেখা দেয়। ওয়ারেন হেস্টিংসের কাউন্সিলের 3 জন সদস্য প্রতিনিয়ত তার বিরোধিতা করতেন। এর ফলে প্রশাসন অচল হয়ে পড়ে। বোম্বাই ও মাদ্রাজ কাউন্সিলের ওপর বাংলার গভর্নর জেনারেল ও তার কাউন্সিলের কর্তৃত্ব ও ক্ষমতা সুনির্দিষ্ট না হওয়ায় নানা জটিলতা দেখা দেয়। প্রথম ইঙ্গ মারাঠা, দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের সময় এই সমস্যার জটিলতর রূপ ধারণ করে। সুপ্রিম কোর্টের ক্ষমতা এবং গভর্নর জেনারেল ও তার কাউন্সিলের সঙ্গে সুপ্রিম কোর্টের সম্পর্ক স্পষ্টভাবে বর্ণিত না হয় অচিরেই দুপক্ষের মধ্যে বিবাদ শুরু হয়। সুপ্রিম কোর্টের এখতিয়ার স্পষ্টভাবে বর্ণিত না হয় সুপ্রিম কোর্ট দেশীয় বিচারালয়ের ক্ষমতার উপরেও হস্তক্ষেপ করতে থাকে। ভারতে অধিকৃত অঞ্চলগুলির উপর সার্বভৌমত্বের অধিকারী কোম্পানি না ব্রিটিশ সরকার, তাও এই আইন দ্বারা নির্ধারিত হয়নি। বলা বাহুল্য এই আইন দ্বারা ব্রিটিশ সরকার কোম্পানির উপর, কোম্পানির পরিচালক সভা তার কর্মচারীদের উপর, গভর্নর জেনারেল তার কাউন্সিলের উপর, কলকাতা প্রেসিডেন্সি, বোম্বাই মাদ্রাজ প্রেসিডেন্সির ওপর কোনো সুনির্দিষ্ট কর্তৃত্ব পায়নি। এইসব ত্রুটির জন্য ইলবার্ট বলেন যে সুপ্রিম কোর্টের এলাকা বাংলা সরকারের সঙ্গে কোর্টের সম্পর্ক এবং গভর্নর জেনারেল ও তার কাউন্সিলের প্রকৃত ক্ষমতা কর্তৃত্ব সম্পর্কে 1773 খ্রিস্টাব্দের আইন ছিল অস্পষ্ট ও দুর্বোধ্য। ঐতিহাসিক P.E. রবার্টস বলেন যে কোম্পানির উপর মন্ত্রিসভার নিয়ন্ত্রণ ক্ষমতা, কোম্পানির কর্মচারীদের উপর ডিরেক্টর সভার নিয়ন্ত্রণ ক্ষমতা এবং কাউন্সিলের উপর গভর্নর জেনারেলের নিয়ন্ত্রণ ক্ষমতা এই আইনে সুনির্দিষ্ট ছিল না। এবং কাউন্সিলের বাউটেন রাউস এর মতে এই আইনের উদ্দেশ্য ছিল মহৎ, কিন্তু এর সৃষ্ট ব্যবস্থা ছিল ত্রুটিপূর্ণ। এরপরে দেখো গুরুত্ব লেখা আছে, তোমরা গুরুত্ব লিখতে পারো। এখানে 3-4 লাইনে এর গুরুত্ব উল্লেখ করা হয়েছে, গুরুত্বটা লিখলে কিন্তু ভালো হবে। এরপরে দেখো পিটের ভারত শাসন আইন 1784, পিটস ইন্ডিয়া অ্যাক্ট। পিটস ইন্ডিয়া অ্যাক্ট কোন পটভূমিতে পিটস ইন্ডিয়া অ্যাক্ট হচ্ছে সেটা এখানে উল্লেখ করা হয়েছে, তোমরা এটা দেখে দেখে লিখে নেবে, আমি আর পড়ে রিপিট করছি না। এখন নানা রকম কারণে বিভিন্ন বিষয়ে সমস্যা দেখা দিয়েছিল বলে উইলিয়াম পিট 1784 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাক্ট বা পিটের ভারত শাসন আইন পাশ করছেন
এবং এই আইনের শর্তগুলো কী ছিল এটাও তোমাদেরকে এখানে উল্লেখ অবশ্যই করতে হবে। পিটের ভারত শাসন আইনের মূল বিষয়গুলো আমি এর আগে আলোচনা করেছি, সেগুলোই জাস্ট এখানে কিন্তু দেওয়া আছে। এই বোর্ড অফ কন্ট্রোল, সিক্রেট কমিটি, কাউন্সিল, এই সমস্ত বিষয় উল্লেখ করে এখানকার নাম্বার করে করে এখানে তোমরা এর মূল যে আইনের শর্তগুলো রয়েছে এখানে উল্লেখ করবে। দেখো এটা কিন্তু খুব কোয়ালিটির নোটস আছে, কারণ পিটস ইন্ডিয়া অ্যাক্ট এবং রেগুলেটিং অ্যাক্টস, এই যে উত্তরটা তোমাদের সামনে তুলে ধরলাম, এর বাইরে কিছু নেই। তাই অনার্স হোক বা জেনারেল হোক, সব ক্ষেত্রেই এই একই বিষয় তোমরা লিখতে পারবে। এর বাইরে আর কোনো বিষয় নেই পিটস ইন্ডিয়া অ্যাক্টের উপরে বা রেগুলেটিং অ্যাক্টের উপরে। তো এই ছিল এর কোশ্চেন অ্যান্সার। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে, ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।